আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। চলতেছে গড় অধ্যায় 13। তো চলুন শুরু করা যাক। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? আচ্ছা, তো গড় মানে হচ্ছে কতগুলো মানে নাম্বারের সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ দিলে সেটা গড় হয়। তাহলে এখান থেকে আমরা কি করব, আগে মোট জিনিসটা বের করে নেব। হ্যাঁ, গড় থাকলে আমরা কি করব, আগে মোট কত হলো, যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার হচ্ছে 70, তাহলে তাদের মোট নাম্বারটা কত সেটা বের করে নেব। তাহলে সুতরাং মোট নম্বর বের করে নিয়ে সূত্র হচ্ছে যতটা গড় আছে, হ্যাঁ, গড়কে এবং যতজন সংখ্যা আছে মানে এতজন শিক্ষার্থী এত দ্বারা গুণ দিব, তাহলে হচ্ছে কি মোট নম্বর। তাহলে মোট নম্বর হলো কত? 7000। এখন মোট নাম্বার 7000 পাইলাম। এখন বলা আছে আবার ছাত্রীদের 60 জন ছাত্রীর গড় নাম্বার হচ্ছে 75, তাহলে ছাত্রীদের মোট নাম্বার সেটা বের করে নেব। তাহলে ছাত্রীদের মোট নাম্বার হচ্ছে কত? 60 জন, যেহেতু 60 গুণন 75, তাহলে 6 75 কত? 6 7 42 আর হচ্ছে 3 45, 4500। আচ্ছা, তাহলে ছাত্র সংখ্যা কত? আগে ছাত্র সংখ্যাটা বের করি। বলছে কি ছাত্রদের গড় বের করতে বলছে, তাহলে ছাত্রদের গড় বের করার আগে ছাত্র সংখ্যাটা বের করি। ছাত্র সংখ্যা হচ্ছে কত? 100 বিয়োগ হচ্ছে 60 জন ছাত্রী, তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে কত জন? 40 জন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আগে এখন তো মানে 100 জনের মোট নাম্বার পাইলাম, 60 জনের মোট নাম্বার পাইলাম ছাত্রী, ছাত্র সংখ্যা পাইলাম 40 জন। তাহলে 40 জনের ছাত্রের আগে মোট নাম্বার বের করি। তাহলে 40 জন ছাত্রের মোট নাম্বার কত হবে? এই যে 100 জনের মোট নাম্বার থেকে 60 জন ছাত্রীর মোট নাম্বার বাদ দিলেই সেটা কিসে হয়ে যাবে? 40 জন ছাত্রের মোট নাম্বার। তাহলে 70 হইতে কত লাগে? আর 2500। ঠিক আছে, তো 2500 হলে তাহলে সুতরাং বলছে কি ছাত্রদের গড় নাম্বার কত? তাহলে সুতরাং ছাত্রদের গড় নম্বর হবে কি? গড় বের করার নির্ণয় সূত্র হচ্ছে কি সমষ্টি, মানে তাদের নাম্বারের সমষ্টি ভাগ হচ্ছে তাদের মানে জনসংখ্যা কতজন? 40 জন। তাহলে এই 0 কাটা 4 দ্বারা 2800কে ভাগ করলে কত হয়? 4 6 24, 4 6 কত? 24, থাকে কত? 1 10, 4 দুগুণে 8, থাকে কত? 2 20, তাহলে 4 দ্বারা দশমিক দিলাম 5, 62.5। তো এটাই হচ্ছে আনসার। 2, এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করালেন। প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত? তাহলে 12 দিনে মোট আয় করছে কত? 504 টাকা। আচ্ছা, তাহলে বলছে প্রথম 4 দিনের গড় আয় আর দেওয়া আছে বাকি দিনের কত আগে। তাহলে প্রথম 4 দিনের যে গড় আয়টা দেওয়া আছে সেটার আমরা মোট বের করি। তাহলে প্রথম 4 দিনের মোট আয়, তাহলে প্রথম 4 দিনের মোট আয় কত? 40 × 4 কত হয়? 160 টাকা। হ্যাঁ, তাহলে 160 টাকা। তাহলে বাকি টাকা কত? তাহলে বাকি টাকা হচ্ছে 504 বিয়োগ হচ্ছে কত? 160। তাহলে 340 দিলে 500 আর 4 344, তাহলে বাকি টাকা হচ্ছে 344 টাকা। আর বাকি কত দিন? তাহলে 4 দিনের গড় দেওয়া আছে আর মোট দিন হচ্ছে 12 দিন, তাহলে 4 দিন বাদ দিলে কত দিন থাকে? 8 দিন। তাহলে বলছে কি বাকি দিনগুলোর গড়, তাহলে সুতরাং বাকি দিনের গড় হচ্ছে কত? এই যে বাকি দিনের মোট টাকা কত? 344, আর বাকি দিনের সংখ্যা কত? 8। তাহলে 8 দ্বারা 344কে ভাগ করলে সেটা হবে কি গড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 8 32 থাকে কত? 24, 3 8 24, 43 টাকা। তাহলে গড় কত? 43 টাকা। এটাই হচ্ছে আনসার। 3, 10টি সংখ্যার যোগফল 462। এদের প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে এরকম যদি থাকে তখন আমি আগে করব প্রথম 4টির মোট শেষ 5টির মোট দুটা যোগ করে এটা থেকে বাদ দিলেই পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম 4টি সংখ্যার মোট কত? 52 গুণন 4, তাহলে কত হয়? 4 50 200, 208 এবং শেষ 5টি সংখ্যার মোট হচ্ছে কত? যেহেতু তাদের গড় 38 গুণ দিব 5 দ্বারা, তাহলে কি হয়ে যাবে? মোট বের হয়ে যাবে কত হয়? 190, 150 আর 40, 190। তাহলে
এটা এক লাইনে করা যায় অথবা যোগ করে বিয়োগ করে দিবেন। আচ্ছা, এক লাইনে করে ফেলি তাহলে। সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে কি, এই যে মোট যে সংখ্যাটা 10টা সংখ্যার যোগফল, এটা থেকে বিয়োগ দিয়ে কত, এই প্রথম 4টার মোট আর শেষের 5টার মোট, এটা বাদ দিয়ে দিব, তাহলে কি পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাবে। বিয়োগ হচ্ছে কত, 398। তাহলে এখানে 2 আর এখানে 62, কত 64। তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে, 64। 4, 60টি সংখ্যার গড় হচ্ছে 40, এর সাথে 3টি সংখ্যা যোগ হলো, সংখ্যা 3টির গড় 21, সমষ্টিগত 10টি সংখ্যার গড় কত। 60টা সংখ্যার গড় দেওয়া আছে, আবার 3টা সংখ্যার গড় দেওয়া আছে, বলছে সবগুলা যোগ করে টোটাল 10টা সংখ্যার গড় বের করতে। আচ্ছা, তাহলে প্রথম 60টি সংখ্যার মোট বের করি। তাহলে 60টি সংখ্যার সমষ্টি বা মোট কত হয়, 40কে 7 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে 4 7 28, 280। আর 3টি সংখ্যার মোট কত হয়, যেহেতু গড় দেওয়া আছে 21, তাহলে 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 21 63। ঠিক আছে, তাহলে সুতরাং 10টি সংখ্যার মোট কত হয়, 280 যোগ 63, 280 আর 60 কত, 340, 343। তাহলে মোট সংখ্যা কয়টা, মোট সংখ্যা হচ্ছে 7 3 10, তাহলে মোট 7 যোগ 3 বা 10টি সংখ্যার গড় ইকুয়াল হচ্ছে কত, 343 ভাগ হচ্ছে কত, 10। তাহলে 10 দ্বারা 343কে ভাগ করলে কি, জাস্ট একটা শূন্যের জন্য ডান দিক থেকে কি করবে, একটা শূন্য, একটা ঘর আগে আসবে, তাহলে 34.3, এটাই হচ্ছে গড়, এটাই হচ্ছে আনসার। 5, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় নির্ণয় করুন। আচ্ছা, তাহলে ধরি দ্বিতীয় সংখ্যা x ধরছি, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে x - 1 আর তৃতীয় সংখ্যা হচ্ছে x + 1। আপনি চাইলে এই যে মানে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x + 1 মানে 1 2 3 এক করে বাড়াইতে পারতাম, কিন্তু আমি এখানে একটু মনে করেন যে যদি আমি এরকম ধরি 2 3 1, হ্যাঁ, তাহলে যদি এটা যদি x ধরি, তাহলে কি এর আগের সংখ্যাটা ক্রমিক সংখ্যা, তো সবগুলো তো ক্রমিক সংখ্যা, এই জন্য আমি দ্বিতীয় সংখ্যা যদি 1 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা কি হয়, x - 1 মানে একটা কম, আর পরের সংখ্যাটা কি হয়, তৃতীয় সংখ্যাটা কি হয়, x + 1। এরকম ধরার কারণ হচ্ছে যদি এরকম প্লাস মাইনাস থাকে তাহলে অঙ্কটা ছোট হবে এবং যোগ বিয়োগের একটা সম্ভাবনা আছে, হ্যাঁ, এই জন্য এরকম করা হয়েছে। কিন্তু আমি যদি ধরতাম x + 1 x + 2, তাহলে একটু বড় হইতো। তাহলে দেখেন কি সুবিধাটা হয়েছে সেটা দেখাই। তাহলে প্রশ্ন মতে হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে 3টি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে ক্রমিক সংখ্যার গুণফলগুলো কি কি, x গুণন x - 1 গুণন হচ্ছে x + 1। 3টি সংখ্যার গুণফল সমান হচ্ছে কি, তাদের যোগফলের 5 গুণ, তাদের যোগফল কি কি, x, তাদের যোগফল হচ্ছে x - 1 প্লাস x + 1। দেখেন সবগুলো যোগ করে দিছি, এই যে 1টা 2টা 3টা যোগ করার পরে বলছে কি তাদের 5 গুণ, দিলাম 5 দ্বারা গুণ। ঠিক আছে, বলছে কি 3টি ক্রমিক সংখ্যার গুণফল, এই যে এটা গুণন এটা গুণন এটা গুণফল সমান হচ্ছে কি তাদের সমষ্টির 5 গুণ, এই যে সমষ্টি 5 গুণ। তাহলে দেখেন x, এখানে দেখেন সূত্র পরে a + b a - b, তার মানে কি a² - b² ইকুয়াল টু হচ্ছে কত, 5। এই দেখেন +1 - 1 কাটা গেছে, ঠিক আছে, থাকে কত, x, 3টা x থাকে, এই যে 3x। তাহলে এই যে দেখেন এই x দ্বারা যদি আমি এটাকে ভাগ করে দিই, x² - 1 ইকুয়াল টু হচ্ছে এই যে এই x দ্বারা এই করে ভাগ করে দিলাম, তাহলে x চলে গেল, তাহলে 3 5 থাকে 15। তাহলে x² ইকুয়াল টু হচ্ছে 15 যোগ 1, এই যে -1টা ওই পাশে গেলে +1, x² ইকুয়াল টু 16, x ইকুয়াল হচ্ছে 4, 16 এর বর্গমূল কত, 4। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে সুতরাং দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে কি 4। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে x - 1 মানে 4 - 1 বিয়োগ হচ্ছে 3, আর তৃতীয় সংখ্যা হচ্ছে x + 1 মানে 4 যোগ 1 সমান হচ্ছে কত, 5। তাহলে সুতরাং তাদের গড়, হ্যাঁ, তাহলে সুতরাং গড় ইকুয়াল টু, 3টা সংখ্যার গড় ইকুয়াল টু কি, 3টা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে তাদের কয়টা সংখ্যা, 1 2 3, এই যে 3 দ্বারা ভাগ। ঠিক আছে, তাদের 3টা সংখ্যার সমষ্টিকে তো 3টা সংখ্যা দ্বারা ভাগ দিলেই গড় বের হয়ে যাবে। তাহলে 5 আর 4 9 আর 3 12, আর যেহেতু মধ্যে 3 4 5 গড় 4ই হবে। ঠিক আছে, তো আনসার হচ্ছে এটাই। ক্রমিক সংখ্যার মাঝখানে যেটা থাকবে বেজোড় সংখ্যা থাকলে, মানে 1 2 3, তিনটা তো বেজোড়, 3 বেজোড়, তাহলে বেজোড় সংখ্যা থাকলে মাঝেরটা এমনি গড় হয়।
আর এমনি তো যোগ বিয়োগ করে তো বের কি করছে 4। 6 একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান। গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান। তাহলে পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান। তিনি প্রতি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? আচ্ছা, তাহলে আগে 18 রান দিয়ে যে 10টি উইকেট পাইছে, তাহলে মোট কত রান সে দিছে সেটা আগে বের করি। হ্যাঁ, তাহলে বোলার মোট রান দেয়, মানে সে একটা উইকেটের জন্য 18 রান দিছে গড়ে আর কি, যেটা। হ্যাঁ, তাহলে সে মোট উইকেট দিছে 18 রান দিছে একটা উইকেট প্রতি, আর সে উইকেট নিছে 10টা, তাহলে মোট রান দিছে কত? 18 10 180 রান। আচ্ছা, তাহলে এখন হচ্ছে পরবর্তী ম্যাচে, হ্যাঁ, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান। আচ্ছা, তাহলে পরবর্তী ইনিংসে গড়ে, তাহলে পরবর্তী ইনিংসে মোট রান দেন, পরবর্তী ইনিংসে মোট রান দেন কত? 4 গড়ে 4 রান করে, তাহলে 4 4 16, তাহলে 16 রান দিছে সে। আচ্ছা, তাহলে মোট রান কত? তাহলে মোট রান হবে 180 যোগ 16, তাহলে কত হয় তার? মানে 2 ইনিংসে তার মোট রান হয়েছে কত? 196। মোট রান দিয়েছে সে 196 রান, আর তার মোট উইকেট নিয়েছে কত? তাহলে মোট উইকেট হচ্ছে তার, আগে নিচে 10 উইকেট, এখন নিচে 4 উইকেট, তাহলে কত হইল? 14 উইকেট। তাহলে তিনি উইকেট প্রতি গড়, তাহলে সুতরাং উইকেট প্রতি গড় হচ্ছে কত? মোট দিয়েছে 196 রান, আর সে উইকেট নিয়েছে 14টা, তাহলে উইকেট প্রতি রান দিয়েছেন 14 14 196, তাহলে 14 রান দিয়েছেন সে। উইকেট প্রতি কত রান দিয়েছেন? 14 রান দিয়েছেন, এটাই হচ্ছে আনসার। 7 কোনো পরীক্ষায় 100 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 80। যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নাম্বার হবে 90, আর 20% ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার কত? আচ্ছা, তাহলে আগে দেখি 100 জন ছাত্রের মোট নাম্বার কত। 100 জন ছাত্রের মোট নম্বর হচ্ছে কত? তাদের গড় যেহেতু 80, তার মানে 100 গুণ 80, তাহলে কত রান? সরি, কত নাম্বার? 8000 নম্বর। আচ্ছা, এখন বলছে কি 20% ছাত্রকে বাদ দিলে, তাহলে 20% বাদ দিলে থাকে, এটা বোঝা যাচ্ছে 100 থেকে 100 20% মানে 100 থেকে 20 বাদ, তাহলে কতজন? 100% বাদ দিলে থাকে 80 জন থাকে। তাহলে 80 জনের ছাত্রের গড় নাম্বার কত? বলছে কি বাদ দেওয়া, বাকি ছাত্রদের গড় নাম্বার হবে 90। বাকি ছাত্র মানে এই যে এই 80 জন, এই 80 জনের গড় নাম্বার কত? 90। তাহলে সুতরাং 80 জনের মোট নাম্বার কত? তাহলে 80 জনের মোট নাম্বার হচ্ছে কত? 80 গুণন এই যে 90 নাম্বার, তাদের গড়টা যে 80 গুণন 90, 8 নং 72, 7200। তাহলে 100 জনের মোট নাম্বার পাইলাম, 80 জনের মোট নাম্বার পাইলাম, তাহলে সুতরাং বাকি 20, এই যে 20% ছাত্রের, হ্যাঁ, তাহলে বাকি 20 জন ছাত্রের মোট নাম্বার কত? তাহলে বাকি 20 জন ছাত্রের মোট নাম্বার হচ্ছে, টোটাল মোট নাম্বার থেকে ওই 80 জনের মোট নাম্বার বাদ দিয়ে দিব, তাহলে থাকে কত? 800। তাহলে সুতরাং 20% ছাত্রের গড়, তাহলে 20 জনের গড় কত হবে? গড় নাম্বার হবে 800 ভাগ হচ্ছে এই যে 20, এত নম্বর, 2 দিয়ে 4 40, তাহলে তাদের গড় হবে 40 নম্বর। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। 8 একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পান। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? আচ্ছা, তাহলে প্রথম 8 ঘন্টার মোট মজুরি, তাহলে প্রথম 8 ঘন্টার মোট মজুরি হচ্ছে কত? 8 গুণন 10, তাহলে কত টাকা হয়? 80 টাকা। আচ্ছা, তাহলে সে যদি 10 ঘন্টা কাজ করে, তাহলে অতিরিক্ত করে, মানে তাহলে অতিরিক্ত কাজ হচ্ছে কত? 10 বিয়োগ 8, মানে সে অতিরিক্ত কাজ করে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টার মোট মজুরি, তাহলে 2 ঘন্টার মোট মজুরি কত? সে এই 2 ঘন্টা পায় 15 টাকা করে, যে বলছে অতিরিক্ত পরবর্তী সময়ের জন্য 15 টাকা, মানে পরবর্তী সময়টা ইচ্ছে যে এটা অতিরিক্ত কাজটা আর কি। তাহলে 15 দুগুণে 30 টাকা,
তাহলে মোট মজুরি পায় কত? 80 যোগ 30 সমান হচ্ছে কত? 110 টাকা। তাহলে 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টার প্রতি মজুরি, তাহলে সুতরাং গড় মজুরি মানে মোট গড় মজুরি আর কি 10 ঘন্টা কাজ করার পরে, তাহলে মোট গড় মজুরি হচ্ছে 110 ভাগ দিব কত দ্বারা? 10 দ্বারা। হ্যাঁ, এত টাকা 10 দ্বারা ভাগ করবো কেন? কারণ বলছি কি 10 ঘন্টা কাজ করলে, তাহলে 10 11 110, তাহলে 11 টাকা। তাহলে মানে ঘন্টার প্রতি সে কত টাকা মজুরি পায়? মানে দৈনিক 10 ঘন্টা কাজ করলে সে গড়ে মজুরি পায় কত টাকা করে? 11 টাকা করে। 9, 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড় হচ্ছে 12 টাকা। একজন পুরুষের আয় 2 জন বালকের সমান হলে একজন পুরুষের আয় কত? একজন পুরুষের আয় সমান 2 জন বালক। হ্যাঁ, তাহলে 2 জন বালক সমান একজন পুরুষ। তাহলে একজন বালক সমান 2 ভাগের একজন পুরুষ। তাহলে বালক আছে কয়জন? 6 জন। তাহলে 6 জন বালক সমান হচ্ছে কত? 2 ভাগের 6। তাহলে কত? 3 জন পুরুষ। 3 জন পুরুষ, ঠিক আছে। তাহলে 6 জন বালক সমান হচ্ছে কতজন? 3 জন পুরুষ। আচ্ছা, তো এটা তো বের করছি, কিন্তু এখন আমার প্রথমে কতজন ছিল? 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড় 12 টাকা। তার মানে কত? 3 যোগ 6 এত জনের মোট আয় কত? মোট আয় হচ্ছে কত? 12, 6 আর 3 কত? 9 জন। হ্যাঁ, এত টাকা। তাহলে 9 12 কত? 108 টাকা। তাহলে সুতরাং এখন বলছে কি একজন পুরুষের আয় যেহেতু 2 জন বালকের সমান, তাহলে একজন পুরুষের আয় কত? তাহলে এখন আমি এই যে এটাকে সম্পূর্ণটাকে আমি যদি পুরুষ বানাই নিই, তাহলে 3 জন পুরুষ যোগ এই যে 6 জন পুরুষ, যে 6 জন বালক, এই 6 জন বালক সমান আমি কতজন বানাইছি? 3 জন পুরুষ বানাইছি। তার মানে 3 যোগ 3 বা 6 জন পুরুষের মোট আয় এই 108 টাকাটা, ঠিক আছে। তাহলে সুতরাং পুরুষের আয়ের গড় বা একজন পুরুষের গড় আয় কত হয়? এই যে 108 ভাগ হচ্ছে 6, কত? 6 18 108, তার মানে 18 টাকা। তো এটাই হচ্ছে আনসার। 10, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে পুত্রের বয়স 20 বছর হলে পিতা ও মাতার বয়স কত? আচ্ছা, তাহলে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে এত। তাহলে পিতা মাতা ও পুত্রের মোট বয়স, তাহলে পিতা মাতা ও পুত্রের মোট বয়সটা আগে বের করি। তাদের বয়সের গড় 37 আর তারা লোক হচ্ছে 3 জন, পিতা মাতার পুত্র 3 জন। তাহলে এত বছর, 3 সাথে 21 খাতে আছে 1, 3 তারিখে 9 আর 2 11, 111 বছর। তাদের মোট বছর কত? 111 বছর। আচ্ছা, তাহলে এখন দেওয়া আছে পিতা পুত্রের বয়সের গড়। তাহলে পিতা ও পুত্রের বয়সের গড় যেহেতু দেওয়া আছে, আমরা আগে মোট বয়স বের করব। তাহলে 35, তারা হচ্ছে 2 জন, তাহলে এত বছর। তাহলে কত? 35 দুগুণে 70 বছর। তাহলে আচ্ছা, তাহলে প্রথমে আগে পিতার বয়সটা বের করে ফেলি। আচ্ছা, পিতার বয়সটা না, আগে মাতার বয়সটা বের করে ফেলি। তাহলে সুতরাং মাতার বয়স হচ্ছে কত? এই যে দেখেন, পিতা এখানে আছে কি পিতা মাতা পুত্র, আর এখানে আছে কি পিতা পুত্র। তাহলে এই যে এই 111 এখানে কি কে ইনক্লুডেড? পিতা মাতা পুত্র। এখান থেকে আমি যদি পিতার পুত্রের বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে সেটা মাতার বয়স বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়? 30 আর 11 কত? 41 বছর। তাহলে মাতার বয়স কত হবে? 41 বছর। এখন পিতার বয়স, তাহলে পিতার বয়স হচ্ছে, দেখেন পিতা পুত্রের মোট বয়স আছে কত? পিতা পুত্রের মোট বয়স হচ্ছে 70 বছর, আর দেওয়া আছে পুত্রের বয়স 20 বছর। সেখান থেকে এই পুত্রের বয়সটা বাদ দিয়ে দিলাম। তাহলে পিতার বয়স কত বছর? 50 বছর, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। পিতার বয়স 50, মাতার বয়স 41।